সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। দেশ এবং বিদেশের যেখান থেকেই তোমরা আমার এই লেকচার দেখতেছো, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ হচ্ছি, অনেক দিন হলো আমি আমার এই চ্যানেলে আসতে পারি নাই, আমার ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে। যা হোক, এখন থেকে আমি রেগুলার করার চেষ্টা করব। তো যাই হোক, মূল বিষয়ে ফিরে আসা যাক। আমি তোমাদের এর আগে 2টি ক্লাস নিয়েছিলাম রাসায়নিক বিক্রিয়ার উপর। রাসায়নিক বিক্রিয়া এত সহজ। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ পরস্পর বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। তো সাধারণত পরীক্ষায় দেওয়া থাকে বিক্রিয়কগুলো। সেই বিক্রিয়কগুলো বিক্রি করে কী উৎপাদ হয়, অর্থাৎ কী উৎপন্ন করে, এটা অনেক শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পারে না। তো আমি কিছু কৌশল তোমাদেরকে শেখাবো। এই কৌশলগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে রাসায়নিক বিক্রিয়া খুব সহজে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, কৌশল 3তে দেখো বলা হচ্ছে যে অ্যালকেন বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হতে পারে, কিন্তু জারক পদার্থ যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত হতে পারে না। কিন্তু অ্যালকিন অক্সিজেন দ্বারাও জারিত হতে পারে এবং জারক পদার্থ দ্বারাও জারিত হতে পারে। তো আমরা তো জানি যে অ্যালকেন বা অর্থাৎ হাইড্রোকার্বন বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে এবং তার সঙ্গে কিছু তাপ উৎপন্ন করে। কিন্তু এখানে পার্থক্য আছে যে অ্যালকেন কিন্তু শুধু বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হতে পারে, কোনো জারক পদার্থ দ্বারা জারিত হতে পারে না অক্সিজেন ছাড়া। অক্সিজেন একটা জারক পদার্থ, তো অক্সিজেন ছাড়া আরও জারক পদার্থ আছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে আছে জাইমন অক্সিজেন, ম্যাঙ্গানাজ ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড এবং অনেকগুলো, এরকম 10 থেকে 15টা এরকম জারক পদার্থ আছে। সেই জারক পদার্থের সঙ্গে কিন্তু অ্যালকেন জারিত হয় না, কিন্তু অ্যালকিন হয়। এইটাই এখানে কিন্তু এই অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য করার জন্যই কিন্তু এই বিক্রিয়া, যে অ্যালকেন জারক পদার্থ দ্বারা বিক্রিয়া জারিত হয় না, কিন্তু অ্যালকিন হয়। এটাই অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য। তো দেখো, এই উদাহরণ আমি দিচ্ছি। যেমন ইথেন একটা অ্যালকেন, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। জলীয় বলছে এই জন্য যেখানে পানির উপস্থিতি থাকবে, এখানে কোনো নো রিয়াকশন, বিক্রিয়া হবে না। কিন্তু অ্যালকেন কিন্তু, অর্থাৎ ইথেন কিন্তু অক্সিজেন দ্বারা জারিত হতে পারে, হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি তাপ উৎপন্ন হয়। কিন্তু অ্যালকিন যেমন ইথিলিন, CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, এটা অক্সিজেন দ্বারাও জারিত হয়। সেই বিক্রিয়াটা আমি এখানে দেখাইনি। সেটা কার্বন ডাইঅক্সাইড পানি, সেম অ্যালকেনের মতোই তাই উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড পানি তাপ উৎপন্ন হবে। কিন্তু ইথিলিন কিন্তু এখানে অতিরিক্তভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গেও বিক্রিয়া করবে, যেটা অ্যালকেন করে না, অর্থাৎ ইথেন করবে না। এই ইথিলিনটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে বিক্রিয়া করে, দেখো এর নাম দিয়েছি ইথিলিন গ্লাইকল বা ডাইহাইড্রক্সি ইথেন। কেন এটা হচ্ছে OH, এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক। এটা 2টা আছে, প্রথম কার্বন একটা, দ্বিতীয় কার্বন একটা, তাহলে 2টা, এই জন্য আমি লিখছি ডাই হাইড্রক্সি। আর একটা 2টা কার্বন আছে, তাহলে 2টা কার্বন থাকলে ইথেন হয় নামকরণে, এই জন্য ডাইহাইড্রক্সি ইথেন। অথবা এটার কমার্শিয়াল নেম হচ্ছে ইথিলিন গ্লাইকল, অর্থাৎ ইথিলিন থেকে ইথিলিন গ্লাইকল বিক্রিয়া হচ্ছে। তো আমরা কী বুঝলাম? যে অ্যালকেন জারক পদার্থ দ্বারা জারিত হয় না, অ্যালকেন জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জারক পদার্থ যেগুলো আছে সেগুলো দ্বারা মানে অ্যালকিন জারিত হয়, কিন্তু অ্যালকেন হয় না। এই বিক্রিয়া দ্বারাই কিন্তু অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। তোমাদের এখানে মনে হচ্ছে হয়তো অনেকেই কনফিউশন করতেছো, যে দ্বিধাদ্বন্দ্বে আছো, যে এখানে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে বিক্রিয়ক হিসাবে, কিন্তু উৎপাদে কিন্তু দেখো পটাশিয়াম বা ম্যাঙ্গানিজের কোনো উৎপাদ নাই। এখানে আসছে OH আর OH আসছে, কিভাবে আসছে? এখানে কিন্তু অনেকেই কনফিউশন থাকে। তো আমি কনফিউশনটা কিছুক্ষণের মধ্যে তোমাদের আমি পরিষ্কার করে দিব। দেখো তোমরা এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু জারক পদার্থ। এটা আমি বলেছি যে উৎপাদে পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ নাই কেন? OH আছে, ডাইহাইড্রক্সি ইথেন বা ইথিলিন গ্লাইকল। তো এখানে তোমাদের এখানে একটা কৌশল মনে রাখতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু জারক পদার্থ, এই জন্য সে বিয়োজিত হয়
এই বিক্রিয়ার সময় বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে পটাশিয়াম অক্সাইড, ম্যাঙ্গানাজ ডাইঅক্সাইড এবং এই জাইমান অক্সিজেন, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি অক্সিজেন ঘেরা থাকে তাহলে সেটাকে বলা হয় জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন কিন্তু জারক পদার্থ। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যে বিয়োজিত হয়ে জাইমান অক্সিজেন তৈরি হলো, এটাই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যে পটাশিয়াম অক্সাইড বা ম্যাঙ্গানাজ ডাইঅক্সাইড, যেখানে ম্যাঙ্গানিজ আছে, পটাশিয়াম আছে, এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই যে জাইমান অক্সিজেন আর এই যে বলছিলাম জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ পানির উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। এই পানি এবং জাইমান অক্সিজেন এই দুটা একসঙ্গে যুক্ত হয়ে দেখো কি হয়েছে, ওইস বন্ড ওইস, এই দুইটা ওইস এখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন। দেখো এখানেও আছে অক্সিজেন একটা, এখানে একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন। এই এই পানি এবং জাইমান অক্সিজেন এরা নিজের মধ্যে বিন্যস্ত হয়ে দুইটা হাইড্রক্সিল এরকমভাবে তৈরি করে। এই যে বিক্রিয়াটা লাস্টে এইভাবে হয় যে ইথিলিন যোগ জাইমান অক্সিজেন আর জলীয় অংশ, এই জাইমান অক্সিজেনটা আসছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে। তো এই পানি এবং জাইমান অক্সিজেন থেকে বলছিলাম দুইটা হাইড্রক্সিল আয়ন বের হয়ে আসে। এই দুইটা হাইড্রক্সিল আয়ন এখন ইথিলিনের দুইটা কার্বনে এইভাবে নিচে যুক্ত হয় এবং এই সঙ্গে সঙ্গে এখানে ইথিলিনের যে ডবল বন্ড ছিল, এই ডবল বন্ড ভেঙে একক বন্ধন বা সিঙ্গেল বন্ড হয়। সিঙ্গেল বন্ড হতে হবে, না হলে তো কার্বনের যোজন এখানে 5 হয়ে যাবে, কারণ এখানে দুইটা হাইড্রোজেন ছিল কার্বনের সঙ্গে, এখানেও আছে দুইটা হাইড্রোজেন, তাহলে হাইড্রক্সিল আয়ন কোত্থেকে আসলো? এই জন্য একটা বন্ধন ফাঁকা হয়ে যাবে, ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটার নামই ইথিলিন গ্লাইকল। তো এই বিক্রিয়ার মাধ্যমে অনেক সময় কোশ্চেন আছে যে অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য কীভাবে নির্ণয় করা যায়। তখন তোমাদেরকে এভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করে বলতে হবে যে অ্যালকেন জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয় না, কিন্তু অ্যালকিন হয়, অ্যালকিন জারিত হয়ে ইথিলিন গ্লাইকল তৈরি করে। এটাই অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো পরিষ্কারভাবে। এখন আমি শুরু করছি কৌশল 4। এখানে বলা হচ্ছে যে হাইড্রোকার্বন শর্ত সাপেক্ষে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন নাও করতে পারে, এক্ষেত্রে ভিন্ন উৎপাদ উৎপন্ন হবে। দেখো এর আগে কৌশল 1-এ আমরা অথবা 2-তে আমরা বলেছিলাম যে হাইড্রোকার্বন বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করবে এবং সেই সঙ্গে কিছু তাপ উৎপন্ন করবে, সেখানে কিন্তু কোনো শর্ত থাকবে না। আর যদি কোনো এরকম হাইড্রোকার্বনের বিক্রিয়ায় শর্ত জুড়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে না, ভিন্ন উৎপাদ উৎপন্ন হবে। যেমন উদাহরণ দিলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে মিথেনের সঙ্গে 3-এর 2 অক্সিজেন, মানে ফ্র্যাকশন, এটা ভগ্নাংশ, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রি করলে এই ক্ষেত্রে কী উৎপন্ন হবে? ইথাইন, যেটা কমার্শিয়াল নেম হচ্ছে বা বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিলিন উৎপন্ন হবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো না, না হয়ে ইথাইন উৎপন্ন হলো, পানি এবং তাপ উৎপন্ন হবে এবং এটা হবে আংশিক দহন। তাহলে এখানে শর্ত কি? শর্ত জুড়ে দেওয়া হয়েছে কিন্তু যে তাপমাত্রা দেওয়া হয়েছে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটা আংশিক দহন হবে, মানে এটা পরিপূর্ণ দহন হবে না। এই দুটো শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলেই কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি। এখানে লক্ষ্য করো যে 3-এর 2 অক্সিজেন, অর্থাৎ এটাকে আমি এখানে নিচে লিখেছি 3-এর 2 অক্সিজেন, মানে ও এই 2 আর 2 কেটে গেলে 3টা অক্সিজেন পরমাণু হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এখানে 3টা অক্সিজেন পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করছে। এক্ষেত্রে তোমরা মনে রাখবা যে যখন হাইড্রোকার্বনের দহন হয় তখন কিন্তু পরমাণু হিসেবে অক্সিজেন অংশগ্রহণ করে না, O2 হিসেবে সরাসরি অক্সিজেন অণু হিসেবে অংশগ্রহণ করবে, O2 থাকবে। সেখানেই কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হবে এবং কোনো শর্ত থাকবে না, তাপমাত্রা বা এরকম চাপ থাকবে না। এখানে যেরকম তাপমাত্রা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়েছে শর্ত এবং 3 অণু অক্সিজেন পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে 2 মোল মিথেনের সঙ্গে। তো 2 মোল মিথেনকে দহন করার জন্য 3 পরমাণু অক্সিজেনের চেয়ে আরও বেশি অক্সিজেনের প্রয়োজন হয়, এই জন্য আংশিক দহন হয়েছে। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি না হয়ে ইথাইন উৎপন্ন হয়েছে। আরেকটা বিক্রিয়া দেখো যে ইথেনকে উচ্চ তাপ এবং চাপে, এখানে জারণ হবে, আমার একটু ভুল হয়েছে, প্লাস অক্সিজেন দ্বারা জারণ, অর্থাৎ ইথেন
ইথেন হচ্ছে যে অক্সিজেন জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন হয়, এখানে শর্ত দেওয়া হচ্ছে উচ্চ তাপ এবং চাপ। ইথেন উচ্চ তাপ এবং চাপে জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে উৎপন্ন হবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এর আছে কমার্শিয়াল নেম বা বাণিজ্যিক নাম, আর এটা হচ্ছে জীবিক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, রাসায়নিক নাম উৎপন্ন হবে। এই ক্ষেত্রে কিন্তু শর্ত জুড়ে দেওয়া হয়েছে উচ্চ তাপ চাপ, আর এটা জার্মান অক্সিজেন, সরাসরি অক্সিজেন অণু না, O2 না। যেমন মিথেন কিন্তু অক্সিজেন এই যে O2 দ্বারা মানে দহন হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হয়। এখানে কোনো শর্ত নাই, এখানে অক্সিজেন দ্বারা দহন সরাসরি O2, এখানে কিন্তু O2 না, এখানে জার্মান অক্সিজেন। এরকম যদি শর্ত জুড়ে দেওয়া হয় অ্যালকেনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি বা তাপ উৎপন্ন না হয়ে ভিন্ন ভিন্ন উৎপাদ তৈরি হবে এরকম। যেমন এই ক্ষেত্রে ইথেন থেকে উচ্চ তাপ ও চাপ জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথেন কী হয়েছে, অ্যাসিডিক অ্যাসিড তৈরি করেছে। তো যাই হোক, আশা করি তোমরা এই বিক্রিয়া দুইটা ভালোভাবে এবং পরিষ্কারভাবে বুঝতে পারছো। এবার শুরু করে যাক কৌশল 5। এই কৌশল 5-এ বলা হচ্ছে বিক্রিয়ায় PCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করলে উৎপাদ অবশ্যই POCl3 উৎপন্ন হবে। তো এখানে POCl3 কি, ফসফরাস অক্সিক্লোরাইড এর নাম। এবং যদি বিক্রিয়ায় PCl5-এর পরিবর্তে PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই H3PO3 অর্থাৎ ফসফরাস অ্যাসিড উৎপন্ন হবেই। এটা এক একটা গুরুবিদ্যা, তোমরা মনে রাখবা যে এটা কৌশল বা নিয়ম। এগুলো তোমরা মনে রাখলে এই ধরনের যে কোনো বিক্রিয়া আসুক না কেন, সে পরীক্ষায় হোক বা চাকরির পরীক্ষা হোক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা অনায়াসে এর উৎপাদ বা প্রোডাক্ট কী হবে তোমরা লিখতে পারবে। এবং উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে PCl5 বিক্রিয়া করলে কী উৎপন্ন হয়, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করলে কী উৎপন্ন হয়। তো এই নিয়মটা আমি বলেছিলাম যে PCl5 বিক্রিয়া করলে উৎপাদ হিসেবে অবশ্যই POCl3 উৎপন্ন হবে। POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড, এর নাম হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড। এটা উৎপন্ন তো হবেই, তার সঙ্গে অন্য একটা উৎপাদ হবে CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড, এর নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। অর্থাৎ CH3COO এই অ্যাসিটিক অ্যাসিড, এখানে CH3CO, এই COর সঙ্গে Cl আসছে, CH3COর সঙ্গে Cl আসছে, এই জন্য অ্যাসিটাইল ক্লোরাইড। আর এখান থেকে O গেছে এবং আরও Cl গেছে, গিয়ে POCl3 উৎপন্ন হয়েছে। এটা ইন্টারনাল মেকানিজম, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা শুধু মনে রাখবা যে কোনো যৌগে বা জৈব অ্যাসিডের সঙ্গে PCl5 বিক্রিয়া করলে অবশ্যই একটা উৎপাদ হবে POCl3, আর বাকিটা কী হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর একটা উদাহরণ দেওয়া হোক যাক, যে ওই অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে যদি PCl3 বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl5 করলে একরকম হবে, আর PCl3 করলে আরেকটা ভিন্ন উৎপাদ হবে। ফসফরাস ট্রাইক্লোরাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করলে বলছিলাম যে H3PO3 উৎপন্ন হবে। এটা দেখো H3PO3 উৎপন্ন হবেই, এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। H3PO4 হলে কিন্তু ফসফরিক অ্যাসিড হতো, যেহেতু 4 না 3 হয়েছে, ফসফরাস অ্যাসিড উৎপন্ন হবে। সে সঙ্গে HCl উৎপন্ন হবে এবং অ্যাসিটাইল ক্লোরাইড যেটা আগে ছিল, অ্যাসিটাইল ক্লোরাইড সেমই হবে, কিন্তু এটা ভিন্ন হবে, H3PO3 অর্থাৎ ফসফরাস অ্যাসিড উৎপন্ন হবে। এই গুরুবিদ্যা বা নিয়মটা মনে রাখবা যে PCl5-এর ক্ষেত্রে একটা হবে, PCl3 ক্ষেত্রে আরেকটা উৎপন্ন হবে। তো এখানে মিথাইল অ্যালকোহলের সঙ্গে দেখো আমি আরেকটা বিক্রিয়ক দিয়েছি, অ্যাসিটিক অ্যাসিড বাদ দিয়ে মিথাইল অ্যালকোহলের নাম। মিথাইল অ্যালকোহলের সঙ্গে যদি PCl3 বিক্রিয়া করে ফসফরাস ট্রাইক্লোরাইড, সেখানেও দেখো উৎপন্ন হচ্ছে যে মিথাইল ক্লোরাইড প্লাস ফসফরাস অ্যাসিড প্লাস HCl, মিথাইল ক্লোরাইড CH3Cl। এই যে CH3OH-এর জায়গায় চলে আসছে Cl, আর OH চলে গেছে ফসফরাস আর ক্লোরিনের সঙ্গে, এই জন্য এই যে এখান থেকে উৎপন্ন হয়েছে ফসফরাস অ্যাসিড এবং HCl। অর্থাৎ মনে রাখতে হবে যে PCl5 এবং PCl3 বিক্রিয়া অংশগ্রহণ করলে PCl5-এর ক্ষেত্রে একটা উৎপাদ উৎপন্ন হবে POCl3 অর্থাৎ ফসফরাস অক্সিক্লোরাইড, আর PCl3 যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে POCl3-এর পরিবর্তে এই ফসফরাস অ্যাসিড উৎপন্ন হবে H3PO3। বাকি উৎপাদ তোমরা নিজেরাই মেকানিজম করে বুঝতে পারবে বাকি উৎপাদ কী হবে, এটা একটা টেকনিক। এবার আসা যাক কৌশল 6-এ। কৌশল 6-এ বলা হচ্ছে যে নাইট্রেট, সালফেট ও কার্বনেট যৌগমূলকযুক্ত যৌগকে তাপ দিলে বা তাপ দ্বারা বিয়োজিত করলে যৌগমূলকের গঠন অনুযায়ী গ্যাসীয় উৎপাদ হবে। এইগুলো সবই যৌগমূলক 3টা। তো উদাহরণ দেওয়া যাক। 1 নম্বর, লেড নাইট্রেট বিক্রিয়ায় যদি বলে যে লেড নাইট্রেটকে
উত্তপ্ত করলে বা তাপে বিয়োজিত করলে কি উৎপাদ উৎপন্ন হবে। তো এই নিয়মটা তখন মনে রাখতে হবে। আমি বলেছি যে কোনো যৌগে যদি নাইট্রেট যৌগমূলক থাকে, নাইট্রেট NO3, তাহলে সেই যৌগমূলকের গঠন অনুযায়ী গ্যাস উৎপন্ন হবে। তো NO3 থেকে কি গ্যাস উৎপন্ন হতে পারে? NO3 থেকে কি গ্যাস? নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে বা নাইট্রোজেন পার অক্সাইড যেটা বলে NO2। আমি এখানে লিখে দিয়েছি যে যদি NO3 হয় তাহলে NO2 নাইট্রোজেন পার অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। যদি CO3 কার্বনেট যৌগমূলক থাকে কোনো যৌগে, কার্বনেট, তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে উৎপাদ হিসাবে। যদি সালফেট যৌগমূলক থাকে কোনো যৌগে, তাহলে সেখান থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। খুব ইজি বিষয়। তো লেড নাইট্রেটকে তাপে বিয়োজিত করলে বোঝাই যাচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন পার অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আর বাকিটা কি? লেড অক্সাইড, বোঝা যাচ্ছে লেড অক্সাইড, বাকি উৎপাদ হবে লেড অক্সাইড। তদ্রূপ ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিয়ে বিয়োজিত করি তাহলে ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কেননা কার্বনেট যৌগমূলক থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে আমি লিখে দিয়েছি পাশে, তোমরা খেয়াল রাখবা। তদ্রূপ 3 নম্বর উদাহরণ দিয়ে বলা যায় যে ক্যালসিয়াম সালফেটকে যদি তাপ দিয়ে বিয়োজিত করা হয় তাহলে কি উৎপাদ উৎপন্ন হবে? তোমরা প্রথমে লিখে নেবে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর বাকিটা হবে ক্যালসিয়াম অক্সাইড। কেননা সালফার ডাইঅক্সাইড চলে গেলে ক্যালসিয়াম থাকে আর কিছু অক্সিজেন থাকে, সেটা মিলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এখানে কিন্তু আমি সমতা বিধান করি নাই, জাস্ট মেন প্রোডাক্টগুলো আমরা লিখেছি, পরে সমতা বিধান আমরা শেখাবো, আমি তোমাদের শিখিয়ে দিব। ব্যতিক্রম, এক্সেপশন খেয়াল রাখতে হবে কিন্তু। এখানে আমি লেড, ক্যালসিয়াম ধাতু গঠিত যৌগমূলককে বিয়োজিত করেছি, কিন্তু ব্যতিক্রম হবে যদি এই যৌগমূলকগুলো যদি সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়নের সঙ্গে থাকে, তাহলে এইগুলো কিন্তু বিয়োজিত হবে না তাপে। যেমন অ্যামোনিয়াম কার্বনেটকে তাপে বিয়োজিত করলে কি উৎপন্ন হয়? নো রিয়াকশন, গুণ চিহ্ন দিয়েছি, কোনো বিক্রিয়া হবে না। কেউ যদি লেখে যে অ্যামোনিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ভুল হবে। আমি বলেই দিয়েছি যে সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যামোনিয়াম যদি থাকে আয়ন বা যৌগমূলক, তার সঙ্গে যদি কার্বনেট, সালফেট বা নাইট্রেট যৌগমূলক থাকে, তারা কিন্তু তাপে বিয়োজিত হবে না। পটাশিয়াম নাইট্রেট তাপে বিয়োজিত হয় না, সোডিয়াম সালফেট বিয়োজিত হবে না, কারণ এখানে পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, অ্যামোনিয়াম আছে। এরা ছাড়া বাকি যদি ধাতু দেওয়া থাকে, যেমন লেড থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, সেগুলো তাপে বিয়োজিত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পারছো। আর একটা কথা তোমাদের বলা দরকার, আমি দেখতে পাচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেল গুরুবিদ্যা টিচিং, এখানে অনেক ভিউয়ার শুধু আমার ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আমার অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি উৎসাহ পাবো এবং আমার ভিতরে মোটিভেশন চলে আসবে। আমার লেকচারগুলো দেওয়ার জন্য আমার ভিতরে একটা উৎসাহ জাগবে। তো আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গেই সাবস্ক্রাইব করে দিলে আমি অত্যন্ত খুশি হব এবং কৃতজ্ঞ থাকব।